আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয় নিয়ে, যেমন অন প্রত্যয়, ইয় শুন প্রত্যয়, ইয়স প্রত্যয়, মতুপ প্রত্যয়, তরপ প্রত্যয়, তমপ প্রত্যয়, কাম্যজ প্রত্যয়, কং প্রত্যয়, কচ প্রত্যয় এইগুলি সম্পর্কে। ক্লাস 12 এর এই বছর এই প্রত্যয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রত্যয়গুলি আমি আলাদা আলাদা ভিডিও করে দিয়েছি, সেগুলিকে একত্রে করে দিলাম যাতে সকলের সুবিধা হয়। এই প্রত্যয়গুলি আবার এসএসসি পরীক্ষা বা এসএলএসটির ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারে এই প্রত্যয়গুলি দিয়েছে, তাই এই প্রত্যয়গুলিও বারবার দেখা উচিত। আমি যে ভিডিওটি উপস্থাপন করেছি এখান থেকে তোমরা সহজেই টুকুস করে ব্যাপারটা সরলভাবে বুঝে যাবে। আর এরপরে তোমরা যখন তোমাদের বইটাকে অনুসরণ করবে তখন তোমরা ডিটেলসে আরো ভালো বুঝে যাবে। তাই যারা একেবারেই এখনো পর্যন্ত প্রত্যয় করে উঠতে পারোনি, যারা এসএসসি পরীক্ষা দেবে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, তোমাদের খুবই কাজে লাগবে। এছাড়া ক্লাস 12 এর যারা এখনো দেখা হয়নি তারাও দেখো, তাদের এইগুলোর মধ্যেই আসবে, তাদের উদ্দেশ্যেই এই ভিডিও করা। কিন্তু তবুও যেহেতু এসএসসিতে এইসব প্রত্যয় আছে, তাই এসএসসি বা এসএলএসটি স্টুডেন্টদের জন্যও এই ভিডিওটি খুবই কার্যকরী। চলো দেখা যাক। ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর সংস্কৃত থার্ড সেমিস্টারের ব্যাকরণ নিয়ে আলোচনা করব। দেখো ইতিমধ্যে আমি তোমাদের সিলেবাস, কারক বিভক্তি, কারকের সূত্র, কারকগুলো কিভাবে নির্ণয় করতে হয় খুব সহজভাবে সরলভাবে আলোচনা করেছি। আজকে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, প্রত্যয়টা তোমাদের দেখো আমি খুব সুন্দরভাবে সহজ উপায়ে বুঝিয়ে দেবো, যেটা আমি আশা করছি যে তোমাদের যে বইগুলো বেরোবে সেই বইগুলোতে এইরকম ভাবে থাকবে না। তবে তোমাদের সূত্র অনুযায়ী বইয়ে থাকবে, যেগুলো খানি কঠিন লাগবে। তো দেখা যাক আজকে আমরা যেটা করছি সেটা তো আগে দেখি কি কি প্রত্যয় আছে। প্রত্যয় যেটা আছে তোমাদের প্রথমেই আছে অন প্রত্যয়, তারপরে আছে মতুপ প্রত্যয়। ঠিক আছে, অন প্রত্যয়, মতুপ প্রত্যয়। আচ্ছা, তারপরে আছে বোধহয় তরপ, তরপ প্রত্যয়, তরপ প্রত্যয়, তম প্রত্যয়, তম প্রত্যয়, ইয়শুন প্রত্যয়, ইয়শুন প্রত্যয়, ইয়শুন, ইয়শুন প্রত্যয়। তারপর আছে ইয়স প্রত্যয়, ইষ্ঠন, ইষ্ঠন প্রত্যয়। তারপরে আছে কাম্যজ, কাম্যজ, কচ, কং। ব্যাস, এই কটা হচ্ছে তোমাদের প্রত্যয়। ঠিক আছে, এই প্রত্যয়গুলো তোমাদের আমি খুব সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দেবো। দেখো আজকে যে বিষয়টা বুঝাবো সেটা হচ্ছে অন প্রত্যয় নিয়ে আলোচনা করব। এই অন প্রত্যয়টা বুঝতে গেলে আমাদেরকে বেশ কিছু নিয়মের আশ্রয় গ্রহণ করতে হবে। তো প্রথমেই বলি, তোমরা খাতা পেনটা বার করো, আমি কিছু নিয়ম লিখবো, সেই নিয়মগুলো তোমরা কিন্তু লিখে নেবে। কেননা এই নিয়মগুলো আমি আশা করছি কোনো বইয়ে এই আমার মতন করে থাকবে না। এই বছর তো থাকবে না, পরের বছর আবার হয়ে যেতে পারে। তবে দেখো আমি নিয়মটা কোথায় লিখবো, নিয়মটা আমি নিচের দিক থেকে লিখছি। হ্যাঁ, উপর দিকে আমি কিন্তু তোমরা কিন্তু খাতায় পরপর নিয়মগুলো লেখো, তোমাদের তো মোছামুছির ব্যাপারটা নাই। তো দেখো আমি এখানে লিখলাম প্রত্যয়ের নিয়ম। ঠিক আছে, এখানে নিয়ম বলে লিখলাম প্রত্যয়ের, প্রত্যয়ের নিয়ম। ঠিক আছে, প্রত্যয়ের নিয়ম বলে লিখলাম। বেশ, এইবার আমি 1 নাম্বার দিলাম। 1 নম্বরে লিখলাম অকারের জায়গায় আকার হবে। ঠিক আছে, অকারের জায়গায় অকারের লিখবে কিন্তু এগুলো জায়গায় আকার, আকার হবে। ঠিক আছে, বেশ। 2 নাম্বার লিখবো হর্ষই দীর্ঘই একারের জায়গায় ঐকার হবে। হর্ষই দীর্ঘই একারের জায়গায়, হর্ষই দীর্ঘই এ কারের জায়গায় ওই ব্র্যাকেটে এই যে ওই চিহ্ন এরকম কার হবে। ঠিক আছে, 3 নাম্বার
3 নাম্বার আছে হস্যু দীর্ঘ ও, হস্যু দীর্ঘ ওকারের জায়গায় ওকার, ব্র্যাকেট ওকারের চিহ্ন হচ্ছে একার দিয়ে আকার, ঠিক আছে, কার হবে। 4 নাম্বার বলেছে রি, রি কারের জায়গায়, রি কারের জায়গায় অর হবে, অর, অর হবে, ঠিক আছে। বেশ, পরবর্তীকালে এটা রেপ আকারে পরিণত হবে। হ্যাঁ, বেশ, মাত্র তু, মাতৃযুক্ত ঋতু। হ্যাঁ, বেশ। তো দেখো এরপর আমরা ওই অন প্রত্যয়, আচ্ছা আরেকটা কথা বলা হয়নি, যে জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই 4টে নিয়ম প্রত্যয় নিয়মই করছি, এখানে বৃদ্ধি বলে একটা হেডিং করো তো, এই কথা হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে, এটা বৃদ্ধি, এটা বলা হয়নি তোমাদেরকে, এটা হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে। এইবার আমরা গুণ বলে লিখব, গুণ, ঠিক আছে, গুণের কটা নিয়ম লিখব। হ্যাঁ, বেশ, গুণ বলে একটা হেডিং করলাম, একটাই লিখবো, হস্যু দীর্ঘকারের জায়গায়, গুণের একটাই লিখছি, হস্যু দীর্ঘকার, দীর্ঘকারের জায়গায়, হস্যু দীর্ঘকারের জায়গায় ওকার হয়, ওকার ওকার হয়, ঠিক আছে। বেশ, হস্যু দীর্ঘকারের জায়গায় ওকার হয়, এটা আমরা দেখলাম। এবার অন প্রত্যয়ের কিছু নিয়ম, 4টে নিয়ম লিখবো, অন প্রত্যয়ের নিয়ম। তো এটা আমরা কি করে কি হবে না হবে একটু পরেই তোমাদেরকে বিশ্লেষণ করে একদম জলের মতন বুঝিয়ে দেবো, তোমরা বুঝবে। যদি এই নিয়মের মাধ্যমে আমি যেভাবে দেখাবো যদি বুঝতে না পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করা থাকে আনসাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আর যদি না করা থাকে তাহলে অবশ্যই করে দেবে বুঝতে পারলে, ঠিক আছে। আর একটা লাইক করবে, কমেন্ট করবে। হ্যাঁ, তো দেখো এবার আমরা লিখবো অন প্রত্যয়ের কিছু নিয়ম, এই পাশে লিখছি। হ্যাঁ, অন প্রত্যয়ের নিয়ম, ঠিক আছে। এবার আমি অন প্রত্যয়ের নিয়মটা লিখবো, 1 নাম্বার দেবো, অন প্রত্যয়ের অ থাকে মূর্ধন্য বাড়ি যায়, তাহলে তাই লিখবো অন প্রত্যয়ের অ থাকে, অ থাকে মূর্ধন্য লোপ পায়, লোপ কথাটা লিখি, লোপ হয়, ঠিক আছে, মূর্ধন্য লোপ হয়। 2 নাম্বার, শব্দের আদিতে বৃদ্ধি হয়, শব্দের প্রথম স্বরবর্ণের বৃদ্ধি, এই সূত্রটা কাজ করবে, বৃদ্ধি হয়, ঠিক আছে, বৃদ্ধি হয়। তারপরে দেখো 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে শব্দের শেষে, গুণ হয়, গুণ হয়, শব্দের শেষে গুণ হয়, ঠিক আছে। এবার হস্যু হলে পরে গুণ হয়, শেষ স্বরবর্ণটি হস্যু বা দীর্ঘ হলে পরে গুণ হবে। তো এই ক্ষেত্রে এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, এর সঙ্গে যেটা বলবো, শব্দের শেষে অ আ হর্ষই দীর্ঘই লোপ হয়, মানে বাদ যায়, লোপ মানে বাদ, ঠিক আছে। এবার 5 নাম্বারটা কি, 5 নাম্বার হয়ে গেছে, 4টেই থাক। এরপরে তোমাদেরকে এক উদাহরণের মাধ্যমে আমি সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, বেশ, দেখো আমরা কিন্তু এই নিয়মগুলোকে ভালোভাবে জানবো, বৃদ্ধি জানবো, গুণ জানবো, প্রত্যয়ের নিয়ম জানবো, এর ওপরেই কিন্তু আমার অন প্রত্যয় নির্ভর করছে। তোমরা কত সুন্দর অন প্রত্যয়টা নির্ণয় করতে পারবে একটু
একটু দেখো মন দিয়ে, খাতা বার করো, আমি দেবো কাজ দেবো, তোমরা করবে। তো আমি ধরো যে কোনো একটা শব্দ এখানে লিখবো। ধরো যে কোনো একটা শব্দ বাংলা দিয়ে শুরু করি, বাংলা দিয়ে যদি শুরু করি, বেশ কলম, কলম, কলম ও কলম যুক্ত অন প্রত্যয়, ঠিক আছে। এবার এইটা উত্তর হবে কালম, এটা উত্তর হবে কালম, ঠিক আছে। এবার তোমরা বলবে স্যার কি করে হলো, দেখো তোমরা পারবে তো। দেখো এই শব্দটাকে আমি বিশ্লেষণ করব, মানে ভাঙবো, কলমটাকে আমি ভাঙবো। কয় হসন্ত যুক্ত অ মানে হচ্ছে ক। কেন? কারণ তোমরা জানো যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। ক খ গ ঘ ইত্যাদি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, অ আ হ্রস্বই দীর্ঘ ইত্যাদি হচ্ছে স্বরবর্ণ। তাহলে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ লেগে আছে, তো এই ক্ষেত্রেও তাই। ক মানে ক যুক্ত অ। ল, লটা হবে ল যুক্ত অ, কিন্তু আমার মধ্যের মানে শব্দের শেষের নিয়ম দেওয়া আছে, শব্দের প্রথমের দেওয়া আছে, মাঝের কিছু বলেনি, সুতরাং মাঝেরটাকে ভাঙলে হবে লয়ে হসন্ত যুক্ত অ, কিন্তু আমার নিয়মে বলেনি বলে ভেঙে কোনো লাভ নাই, এটা ভাঙলাম না, মাঝেরটাকে ভাঙবো না। শেষে ম, ময় হসন্ত যুক্ত অ সমান ম, ঠিক আছে। এইবার অন লিখব, অ মূর্ধন্য অন। এইবার এসো নিয়মে, নিয়মে কি বলা হয়েছে, নিয়মে বলা হয়েছে অন প্রত্যয়ের নিয়মে আসবো। অন প্রত্যয়ের অ থাকে মূর্ধন্য বাদ যায়, বাদটাকে এরকম চিহ্ন করে দিলাম, ঠিক আছে, গোল মানে বাদ হয়ে গেল, ঠিক আছে। বেশ, এইবার দেখে নাও 2 নাম্বার, শব্দের প্রথম স্বরবর্ণের বৃদ্ধি হয়। শব্দের প্রথমে স্বরবর্ণ কোনটা? অ, অ এর বৃদ্ধি হবে। অ এর বৃদ্ধি কি হবে? বৃদ্ধিতে চলে আসবো, অকার জায়গায় আকার হয়, তাহলে আ হবে, অকারে বৃদ্ধি হলো আকার হয়ে গেল। বেশ, এইবার শব্দের শেষ স্বরবর্ণ বৃদ্ধি হয়, না শব্দের শেষে গুণ হয়, শব্দের শেষে গুণ হবে, শব্দের শেষে অ আছে, শব্দের শেষে কি আছে? শব্দের শেষে আছে অ, তাহলে অটা আমার কি হবে? অটা নিয়মে বলা হয়েছে, দেখো অ আ হ্রস্বই দীর্ঘ থাকলে লোপ হয়, মানে অটাও আমার বাদ যাবে, ঠিক আছে, অটাও আমার বাদ চলে গেল। বেশ, এইবার যা আছে আমি একবার ফ্রেশ করে লিখবো। গুণটা তাহলে কোনটা হলো? গুণ এই ক্ষেত্রে হলো না, কেন? শব্দের শেষে অ বা হ্রস্বই দীর্ঘ থাকলে লোপ হয়। গুণের ক্ষেত্রে বলেছি হ্রস্ব দীর্ঘ থাকলে গুণ হবে, শব্দের শেষে যদি হ্রস্ব দীর্ঘ থাকে তবেই কিন্তু এই ক্ষেত্রে গুণ হবে, আমার নাই, তা ভাবার দরকার নাই এখন। তো দেখো ফ্রেশ করে একবার লিখবো, কয় হসন্ত যুক্ত আ যুক্ত ল যুক্ত ময় হসন্ত যুক্ত এই অটা, ঠিক আছে। তাহলে ক যুক্ত আ সমান কা, ল, ম যুক্ত অ সমান ম, কালম, দেখো কালম হয়েছে, তা কি সুন্দর হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা চলে যাচ্ছি সংস্কৃততে। দেখো এগুলো কিন্তু লিখবে তোমরা, সংস্কৃততে লিখবো শিব, শিব যুক্ত অন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে শিবটাকে ভাঙবো, ভেঙে দেখবো যে কি হচ্ছে। না না না, আমি ওই ভগবান শিবের মূর্তিকে ভাঙতে বলছি না, শিব শব্দটাকে আমরা বিশ্লেষণ করব। হ্যাঁ, এই কথা উচ্চারণ করাই ভালো। শিব শব্দটাকে আমরা বিশ্লেষণ করব, কি পাবো? অন পেলে এইটা পাবো, তাহলে শৈব, শৈব এটা পাবো। এবার অনেক ক্ষেত্রে দেখবে বিসর্গগুলো দেওয়া আছে, সেই ক্ষেত্রে সেইগুলো কি জন্য হয়? সেইগুলো হচ্ছে পুংলিঙ্গ প্রথমার এক বচন, মানে শব্দরূপের প্রথমার বিভক্তি প্রদান করা হয় বলে বিসর্গ মহেশ্বর এইসব জিনিসগুলো আসে, কিন্তু মূল রূপটা হচ্ছে শৈব, এইটুকু তোমাদের জানতে হবে। তো এই শিবটাকে বিশ্লেষণ করলে আমার দাঁড়াবে, দেখো তোমরা দেখো, প্রথমে তো এরকম লিখবো, তালবেশ লিখবো, দিয়ে হর্ষই লিখবো, তালবেশ হর্ষন্ত যুক্ত হর্ষই সমান শি, ঠিক আছে। তারপরে দেখো বয়ে হসন্ত যুক্ত অ সমান ব, ব্যাস শিব বিশ্লেষণ হয়ে গেল। এরপরে এই আমি অন প্রত্যয়টা অ মূর্ধন্য অন, ঠিক আছে। এবার নিয়মে চলে আসবো, অন প্রত্যয়ের অ থাকে মূর্ধন্য বাদ যায়, মূর্ধন্যকে বাদ দিলে এরকম করবো বলেছি। বেশ, তারপরে বলা হয়েছে শব্দের প্রথম স্বরবর্ণের বৃদ্ধি হয়, শব্দের প্রথম স্বরবর্ণ হর্ষই, হর্ষয়ের জায়গায় কি হয়? হর্ষয়ের জায়গায় ওই হয়, হর্ষয়ের জায়গায় হয় আমার ওই, নিয়মে বলেছে হর্ষয়ের জায়গায় ওইকার হয়, নিয়ম অনুযায়ী চলবো। বেশ,
তারপরে বলা যে শব্দের শেষে অ আছে, শব্দের শেষে অ আ হর্ষই দীর্ঘ থাকলে বাদ যাবে, তাহলে অটা বাদ যাবে। তাহলে আমরা রিফ্রেশ করে লিখবো, তালবশয় হসন্ত যুক্ত ওই যুক্ত বয় হসন্ত যুক্ত অ, তাহলে কি হচ্ছে তালবশয় ওই, তালবশয় যুক্ত ওই সমান তালবশয় ওই। দেখো ওইকারের চিহ্ন তো আমি দিয়ে রেখে দিচ্ছি ওইকার, তাহলে তালবশয় ওই যুক্ত ব যুক্ত অ সমান ব, শৈব, তাহলে শৈবটা দাঁড়িয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু বুঝে গিয়েছো। আবার যদি আমি একটা দিয়ে দিই নতুন শব্দ না, তোমরা তখন অসুবিধা হয়ে যাবে, তার জন্য আমি আরো কয়েকটা প্র্যাকটিস করিয়ে দিই। দেখো তোমাদেরকে আরো কয়েকটা প্র্যাকটিস করিয়ে দেবো, প্র্যাকটিস করতে করতেই তোমাদের কিন্তু ঠিক হয়ে যাবে। বেশ, আমি ওই উদাহরণ কটা মুছছি। বেশ, ঋষি যুক্ত অন করতে পারলে পরে করে ফেলো। ঋষি, ঋষি যুক্ত অন, এটা আমি উত্তরটা লিখলাম না, উত্তরটা লিখলাম না, আগে নির্ণয় করি, ঋষিটাকে বিশ্লেষণ করি। দেখো রি তো কে আর ভাঙা যাবে না, কেননা ও তো নিজেই স্বরবর্ণ, স্বরবর্ণ মানে স্বাধীন, ওর তো আর কোনো স্বরবর্ণের দরকার নাই। তাহলে রিটার হলো এই মূর্ধন্য শয়টাকে ভাঙতে হবে, মূর্ধন্য স যুক্ত হর্ষয় সমান হচ্ছে রি, সি যুক্ত অন, অনটাকে যুক্ত করে লিখবো না, এইভাবে লিখে দেবো, বাদ দিয়ে দেবো, এক্ষুনি বাদ দিয়ে দেবো, এরকম মূর্ধন্য বাদ যায় কেন, অন প্রত্যয়ের অ থাকে মূর্ধন্য লোপ পায় মানে বাদ যায়, বাদ দিয়ে দিলাম। বেশ, শব্দের শেষে হর্ষই বাদ যায়, দেখবে শব্দের শেষে হর্ষই লোপ পায় মানে বাদ যায়, হর্ষই বাদ দিয়ে দিলাম, তাহলে এই দুটো বাদ পড়ে গেল। রিকারের জায়গায় শব্দের প্রথম স্বরবর্ণ, শব্দের প্রথম স্বরবর্ণ বৃদ্ধি হয়, তাহলে রিকারে বৃদ্ধি হবে, রিকারের জায়গায় অর হয়, তাহলে রিকারের জায়গায় অর হয় বা অর হয়, দুটো জিনিস হবে এখানে। আর একটা জিনিস লিখে রেখো তো তোমরা, অর অর অবলিক আর, এই ক্ষেত্রে আর হবে, হ্যাঁ বেশ আর হবে, তাহলে এটা হবে আর, আর ঠিক আছে। আর হলো যুক্ত মূর্ধন্যশয়ে হসন্ত যুক্ত অ, এই দাঁড়াইলো। বেশ, এইবার কি হবে, হ্যাঁ এইবার কি হবে, এই নিয়ে সমস্যা, তো সমস্যা কিছুই নয়। দেখো রয় হসন্ত যুক্ত মূর্ধন্যশয় হসন্ত, এই ব্যাপারটা তোমাদেরকে আমি বলি, দেখবে তোমরা মোবাইলে বাংলা কিবোর্ডটা অন করলে দেখবে তোমরা যদি রয় হসন্ত লেখো দিয়ে যদি ক লেখো না, তাহলে তোমার হয়ে যাবে কয়রেফ। তুমি যদি রয় হসন্ত লেখো দিয়ে যদি লেখো প লেখো, তাহলে তোমার হয়ে যাবে পয়রেফ। বুঝতে পারছো কথাটা, যে রয় হসন্তর পরে কোনো ব্যঞ্জন বর্ণ থাকলে পরে রয় হসন্তটা রেপ আকারে ব্যবহার হবে, ঠিক আছে। আমরা এই দেখো রেপের চিহ্নটা দিয়েছিলাম, মনে পড়ছে তোমাদের, তো দেখো আমরা এই ক্ষেত্রেও তাই করব, আ রয় হসনটা ওর মাথায় চলে যাবে, মূর্ধন্য শয়ে রেপ, হসন্ত তুলতে গেলে অটা লেগে গেল, দিয়ে আমার উত্তর হলো 800, তাহলে উত্তরটা হবে আ মূর্ধন্য শয়ে রেপ 800। কেমন কেমন ভাবে হয়ে গেল, এটা শুধুমাত্রই নিয়মের ওপরে হচ্ছে, নিয়মটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। দেখো এরপরে আমরা আর একটা করছি, এটা কিন্তু ভূমি, ভূমিযুক্ত অন, ভূমি তোমরা নিজেরা চেষ্টা করো, আমার করার আগে তোমরা নিজেরা খাতা কলম তো বার করেছই, ভূমিযুক্ত অন তোমরা নিজেরা লিখে ফেলো, নিজেরা করে ফেলো, তারপর আমি করে দিচ্ছি, মিলিয়ে দেখবে হয়েছে কিনা। এক্ষেত্রে কিন্তু তোমাদের শিখে যাবে, একদম পুরো এখানেই শিখে যাবে, আর দ্বিতীয়বার তোমাদেরকে বই দেখতে হবে না। হ্যাঁ তবে বলে রাখি, তোমরা করো আর আমার কথাটাও শোনো, বলছি বই যেটা তোমাদের, আমি তো ধরো এখন বই বেরোই নাই তোমাদের, তো বইটা তোমাদের যখন বেরোবে তখন কিন্তু এইভাবে কিন্তু না দেওয়া থাকার সম্ভাবনা একদম বেশি থাকবেই না ধরে নাও, কিন্তু প্রশ্ন কিন্তু এইভাবেই আসবে যে অপশন থাকবে ঋষিযুক্ত অন সমান কি, চারটে অপশন থাকবে, উত্তরটা তোমাকে লিখতে হবে। কিন্তু তোমার যদি শিক্ষা থাকে জানা থাকে তাহলে এইভাবে লিখে দিতে পারবে। বেশিরভাগ বইগুলোতে দেখবে সূত্র দিয়ে দেওয়া হয়েছে, কারকে যেমন সূত্র দিয়ে দিয়েছি, কারকে ওই কারক বিভক্তি নির্ণয় করতেই দেবে, চারটে অপশন দেবে, সেই রকমই এক্ষেত্রেও তাই,
এক্ষেত্রেও আমাদের সংজ্ঞা দেবে, সূত্র দেবে, লেখা থাকবে বইয়ে, সেইগুলোকে বিশ্লেষণ করতে করতে আমাদের কিন্তু অনেকটা বোঝা হয়ে যাবে। তোমরা যদি এই ভিডিওটা যারা দেখছো তাদের ক্ষেত্রে কারকটা নট বোঝা হয়ে যাবে সোজা, ঠিক আছে, সব জলের মতন বুঝে যাবে তোমরা যদি এইটা একদম দেখো। প্রত্যেকটাই দেখতে হবে, মানে যটা কারক আছে আমার প্রত্যয় আছে, অন প্রত্যয়, মতুক প্রত্যয়, ইয়সুন প্রত্যয়, ওগুলো তো আরো সহজ জলের মতন, ঠিক আছে, এইটাই একটু বড়। তো দেখো তারপরে আমরা ভূমিটা করে ফেলেছো নিশ্চয়ই তোমরা, কি উত্তর হয়েছে? আমি বলেছিলাম কিন্তু তোমাদেরকে লিখতে ভয়ে ও ম, ভৌম হয়েছে তো, ভূমিযুক্ত অন সমান ভৌম, ঠিক আছে। বেশ, দেখো ভূ ভাঙবো, ভয়ে ভ হসন্ত যুক্ত দীর্ঘ যুক্ত ম যুক্ত হর্ষই সমান ভূমি, ভূ যুক্ত হস্য সমান ভূ, আর ম যুক্ত হর্ষই সমান মি। অনপ্রত্যয়টা হচ্ছে অমূর্ধন্য, এটা যুক্ত দিলাম না। বেশ, দীর্ঘ জায়গায় প্রথম স্বরবর্ণ কি হয়? প্রথম স্বরবর্ণের বৃদ্ধি হয়, প্রথম স্বরবর্ণের বৃদ্ধি হবে। দীর্ঘ জায়গায় ঔকার হবে, ঔকারের চিহ্ন এটা। বেশ, ম হর্ষ এটা বাদ যাবে, মূর্ধন্য বাদ যাবে, প্রেস করে লিখবো ভয় হর্ষন্ত যুক্ত ঔ যুক্ত ময় হর্ষন্ত যুক্ত এই অটা চলে এলো, অটা চলে ম আর ভৌ, তাহলে কি হলো? ভৌম। হ্যাঁ, ভৌম দাঁড়িয়ে গেল ভৌম। তাহলে কত সোজা, কত সহজ, যারা এখনো বুঝতে পারো নাই তাদের জন্য আমি আবার একটা উদাহরণ দিচ্ছি। পথিক যুক্ত অন, সহজ উদাহরণ, পথিক এগুলো সংস্কৃত শব্দ, পথিক যুক্ত অন। দেখো পাথিক হবে, কি করে হলো? দেখো পয়ে হসন্ত যুক্ত অ তবেই তো প, যুক্ত থটাকে ভাঙবো না বলেছি, মাঝের বর্ণ ভাঙবো না, যুক্ত কয়ে হসন্ত যুক্ত অ যুক্ত অনের অন, অন লিখলাম, মূর্ধন্য লোপ পাই, শেষ মূর্ধন্য লোপ পাই, শেষ স্বরবর্ণ লোপ পাই, অ থাকলে লোপ পাই। বেশ, অকারের জায়গায় কি হয়? আ হয়। দেখো বলা হয়েছে শব্দের প্রথম স্বরবর্ণের বৃদ্ধি হয়, প্রথম স্বরবর্ণ শব্দের অকারের জায়গায় আকার হয়, তাহলে আ লিখে দিলাম। তাহলে ফ্রেশ করে আবার লিখি পয় হসন্ত যুক্ত আ যুক্ত থি যুক্ত ক যুক্ত অ, তাহলে কি হচ্ছে? প যুক্ত আ সমান পা থি ক, পাথিক। কেমন সুন্দর হয়ে গেল। আরো কয়েকটা উদাহরণ আসছে, হ্যাঁ, উদাহরণ কিন্তু ছাড়া নাই, উদাহরণ আছে, এই উদাহরণ করতে করতেই আমরা কিন্তু শিখবো। আমরা যত প্র্যাকটিস করব তত শিখতে পারবো। আমি তোমাদের কয়েকটা দিয়ে দেবো বাড়িতে, সেইগুলো তোমরা করবে, কমেন্টে জানাবে, আমাকে লিখে দেবে। হ্যাঁ, বেশ, তো দেখো ভগবত যুক্ত অন ভাগবত, শিবযুক্ত অন শৈব, ভৃগুযুক্ত অন ভার্গব। আচ্ছা, ভৃগুযুক্ত অনটা দেখি। ভৃগু ভয়েরই গয়ে হস্য হয়েছে, এটা ভৃগু, এইটা কঠিন হয়ে যাবে, এটা একটু পরে করছি। হ্যাঁ, ভৃগুযুক্ত অন, বিষ্ণুযুক্ত অন, এটা করেই ফেলে, লিখেছি যখন। ভৃগুযুক্ত অন, অন ভৃগুযুক্ত অন, এটা একটু কঠিন আছে, এটা একটু ভালো করে বুঝবে, ঠিক আছে, একটু বুঝতে হবে এটাকে। তো এটা ভাঙবো আগে। ভয় হসন্ত যুক্ত রি তবেই তো হবে ভ্রি, ভয়সন্ত যুক্ত রি তবেই তো হবে ভ্রি, যুক্ত গয় হসন্ত যুক্ত হস্যু সমান গু, তাহলে ভৃগু যুক্ত অন, অ মূর্ধন্য অন। এইবার আমার নিয়ম অনুযায়ী যা আসবে তাই তো? হ্যাঁ, তাই মনে হচ্ছে তোমাদের, একটুখানি আরো নিয়ম আছে, দেখবো। রিকারের জায়গায় কি হয়? আর হয়, ঠিক আছে, যুক্ত বেশ, শব্দের মূর্ধন্য লোপ পায়, শব্দের শেষে হর্ষু থাকলে আউট হয়, হর্ষু তো নয়, হর্ষু থাকলে কি হয়? শব্দের শেষে গুণ হয়, শব্দের শেষে হর্ষু থাকলে, হর্ষু দীর্ঘ থাকলে পরে গুণ হয়, গুণ হয়ে কি হয়? ওকার হয়, শব্দের শেষে ওকার হয়, তাহলে এইটা হবে ওকার। বেশ, রিফ্রেশ করে লিখি একবার। ভয় হর্ষন্ত যুক্ত আর যুক্ত গয় হর্ষন্ত যুক্ত ও, ওকার হবে, ও লয়, ওকার, ওকার যায় ওকার হবে। হ্যাঁ, যুক্ত অ চলে এলো। বেশ, এইবার আরেকটা জিনিস দেখবো, ভয়হর্ষন্ত যুক্ত আ সমান ভা, ভাটা দাঁড়াচ্ছে। রয়হর্ষন্ত যুক্ত গ সমান গয়ের রেপ দাঁড়াচ্ছে, গয়ের রেপ কিন্তু দাঁড়াচ্ছে। আমি একটু আগে তোমাদেরকে সেই উদাহরণ দিয়ে বলছিলাম না, যে কয় হর্ষন্ত রয় হর্ষন্ত যুক্ত ক সমান কয়ের রেপ,
তারপরে বললাম যে রয় হর্ষন্ত যুক্ত প সমান প এর রেফ, ঠিক এইখানেও তাই রয় হর্ষন্ত যুক্ত গ সমান গ এর রেফ। কিন্তু ব্যাপার প্রবলেম একটা আছে, এই ওটা যদি থাকতো শুধু, তাহলে তো আমি এর সঙ্গে গ করে দিতাম। হ্যাঁ, যদি এই অটা না থাকতো তাহলে আমার কোনো ঝামেলা ছিল না, কিন্তু অটাকে বাদ দিতেও পারছি না, কেন এই ওটাকে যদি ধরি তবেই তো গো হয়ে যাবে, গ যুক্ত ও সমান গো। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে গো যুক্ত দেখো আমরা এখানে সন্ধি করেছিলাম পো যুক্ত অন, হ্যাঁ পো যুক্ত অন কি করেছিলাম মনে আছে? প ব দন্তন পবন, তারপরে ভো যুক্ত অন ভবন, ভো যুক্ত অন ভবন। আমরা এগুলো সন্ধি করেছিলাম ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ওই দিক করে, দেখো মনে করে আমি কিন্তু সন্ধি এই বোর্ডে করে দিয়েছিলাম নিয়ম অনুযায়ী একদম পরপর। তাহলে আমরা দেখছি অকারের পরে যদি অ থাকে, ওকারের পরে অ থাকলে অব হয়ে যাচ্ছে, ঠিক আছে। সন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে এই যে ও কার থাকলে পরবর্তীকালে কোনো স্বরবর্ণ থাকলে ও কারের জায়গায় অব হবে, ও কারের জায়গায় কি হবে, ও কারের জায়গায় অব হবে, এই নিয়মটা যোগ হবে, ঠিক আছে। ও কারের জায়গায় অব হবে। এইবার ফ্রেশ করে আরেকবার যদি আমি লিখতে চাই তাহলে কি হচ্ছে ভ যুক্ত আ সমান ভা লিখে দিলাম, রয় হর্ষন্ত আলাদা করে লিখলাম কেন বলি, এবার গয়ে হর্ষন্ত লিখলাম, ওটার জায়গায় অব চলে এলো যুক্ত অ চলে এলো, বেশ। কেন লিখলাম তোমাদের আরো ভালো করে বুঝতে পারবে বলে, মানে যাতে সহজ হয়, ব্রেনে যেন কোনো চাপ না থাকে। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার রয় হর্ষন্ত গয়ে হর্ষন্ত অ, তাহলে এই তিনটে যদি আমি যোগ করি একসঙ্গে তাহলে এইরকম হয়ে যায়, মানে গয়ের সঙ্গে অটা যদি গয়ের সঙ্গে যদি যোগ করে দিই তাহলে গয়ে হর্ষন্ত চলে যাবে, গয়ে হর্ষন্ত চলে যাবে, শুধু গ হবে। রটা যদি গয়ের সঙ্গে যোগ করে দিই তাহলে রেফ হয়ে যাবে, ঠিক আছে। আর ভাটা তো আছেই এখানে ভা, তাহলে ভার গো, বয়ে হর্ষন্তর সঙ্গে যদি ও যোগ করে অ যোগ করে দিই তাহলে হয়ে গেল ব, তাহলে হয়ে গেল আমার ভৃগুযুক্ত অন সমান ভয়াকার গয়ে রেফ ব ভার্গব। তোমাদের এইটাতে অনেকের হয়তো একটু চাপ লাগলো, তো আর একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো এইটাতে শর্টকাট করে দিচ্ছি। রঘু রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রয়াকার ঘ ব রাঘব। তো রঘুযুক্ত রাঘব কিভাবে হচ্ছে আমরা দেখব। দেখো রয়ে হর্ষন্ত যুক্ত ঘয়ে হর্ষন্ত যুক্ত হর্ষু, রয়ের সঙ্গে অ আছে গো, রয়ের সঙ্গে অ আছে, রয়ে হর্ষন্ত যুক্ত অ সমান র যুক্ত ঘয়ে হর্ষন্ত যুক্ত হর্ষু সমান ঘু যুক্ত অন, আচ্ছা অন প্রত্যয়ের মধ্যে লোপ পাবে, হর্ষু থাকলে কি হবে, হর্ষু থাকলে ওকার হবে গুণ হবে, হর্ষু থাকলে শব্দের শেষে গুণ হবে, হর্ষু থাকলে শব্দের শেষে ওকার হবে, ওকার হয়ে গেল। শব্দের প্রথমে অকার থাকলে বৃদ্ধি হবে, বৃদ্ধি হয় আকার হয়, আকার হয়। ফ্রেশ করে একবার লিখবো, রয়ে হর্ষন্ত যুক্ত আ যুক্ত ঘয়ে হর্ষন্ত যুক্ত হর্ষু এই অ যুক্ত অ, বেশ। দেখো ব্যাপারটা হচ্ছে রয় হর্ষন্ত যুক্ত আসমান রা, এটা দাঁড়িয়ে গেল। এবার আমি তোমাদের একটু আগে বলেছি ওকারের পর স্বরবর্ণ থাকলে পরে, ওকারের পরে স্বরবর্ণ থাকলে ওকারের জায়গায় অব হবে, কেমন অব, এটার জায়গায় আমি বলেছি অব হবে। তাহলে আমি যদি লিখি ঘ যুক্ত অ সমান, তাহলে কি হবে ঘয় হর্ষন্ত যুক্ত অ পুরো ঘ দাঁড়িয়ে গেল, ঘ দাঁড়িয়ে গেল, বয় হর্ষন্ত যুক্ত অ তাহলে পুরো ব দাঁড়িয়ে গেল, হর্ষন্ত থাকলো না, ঘব, তাহলে রা ঘ ব রাঘব, রাঘব, রাঘব দাঁড়িয়ে গেল। তাহলে এইভাবেই কিন্তু তোমাদের এই প্রত্যয়গুলো নির্ণয় করতে হবে। পুরুযুক্ত অন, পুরুযুক্ত অন এটা তোমরা নির্ণয় করবে। এগুলো আমি যেগুলাই করাচ্ছি, যেগুলাই লেখাচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ,
একটাকেও বাদ দেওয়ার নয় কিন্তু। হ্যাঁ, এগুলো আগে সিলেবাসে ছিল, পুরু যুক্ত অন, এগুলো ছিল বলেই কিন্তু আমার এইভাবে খাতা করা আছে। সমান কিন্তু কি হবে সেটা তোমরা করে ফেলো নিজেরা। আমার এই বিষয়গুলো আগে পড়িয়েছি, আমি ধরো 14-15 বছর হলো পড়ানো, তো সেই ক্ষেত্রে এইগুলো খাতাগুলো তৈরি হয়েছিল, বাদ দিই নাই, অন্যান্য বইগুলো সব সরিয়ে দিয়েছি। তো বেশ, দেখো পুরুযুক্ত অন কি হবে আমরা ভাঙবো, তোমরা নিজেরা করে ফেলো, তাড়াতাড়ি নিজেরা উত্তর করে ফেলো, আমি আমার তৈরি করার আগেই। পয়ঃসন্ত যুক্ত হস্যু যুক্ত রয়হস্যন্ত যুক্ত হস্যু, পহস্যুপু রহস্য রু যুক্ত অন। বেশ, এবার নিয়ম, অন প্রত্যয়ের মূর্ধন্য বাদ। এবার হস্যু শব্দের আদি স্বরের বৃদ্ধি হবে, হস্যু থাকলে বৃদ্ধি হবে, বৃদ্ধি কি হবে, হস্যু থাকলে ঔকার হবে, ঔকার হবে। আর হলো এই শব্দের শেষে হস্যু থাকলে গুণ হবে, গুণের জায়গায় ও হবে, ও হবে। বেশ, এবার রিফ্রেশ করে লিখি, পয়ঃসন্ত যুক্ত ও যুক্ত রয়ঃসন্ত যুক্ত ও যুক্ত এই অ। বেশ, এবার এই প্রবলেম, ও কারের জায়গায় কি হবে, ও কারের জায়গায় অব হবে। ঠিক আছে, এইবার প যুক্ত ও সমান পৌ, পৌ। বেশ, র যুক্ত অ সমান র, বয়ঃসন্ধ যুক্ত অ সমান ব, তাহলে কি হলো পৌরব, পয়ৌ র ব, পৌরব। তাহলে ঠিক তেমনি কুরু যুক্ত অন সমান কৌরব, কয়সু রয়সু কুরু যুক্ত অন সমান কৌরব, গুরু যুক্ত অন সমান, গুরু যুক্ত অন সমান গৌরব। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু আমরা নিজেরা, যখনই তুমি আর আমি গোটা 10 দেবো এখনই, তো যখনই পেরে যাবে তখনই কিন্তু ভেঙে ভেঙে করবে, কিন্তু নিজেরা হয়তো এখন পারতে লেগেছে অনেকেই, অনেকেই কিন্তু আর ভাঙতে হচ্ছে না। আমি বলবো আর 10টা ভাঙো, আর 10টা ভাঙার পরে নিজে বিশ্লেষণ করার পরে এমন একটা জায়গায় পৌঁছে যাবে তোমরা টপার টপ, মানে যখন বলার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে। কি করে হলো তুমি অবাক, যে আমি তার ভাঙছি না, অটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাবে। যারা এই প্রথমে বিশ্লেষণ করে নিচ্ছ, এই নিয়ম টিয়মগুলো একদম মাথায় চলে আসছে, তাদের কিন্তু আর তোমাকে ভাঙতে বা বিশ্লেষণ করতে হবে না, অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তবে ভাঙাটা শিখে নিতে হবে। আমি তাহলে কটা দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা সেগুলো লিখে নাও। বিষ্ণু যুক্ত অন, দেখো এটাও কিন্তু কঠিন। বিষ্ণু এক, বিষ্ণু যুক্ত অন দুই, এইগুলো কিন্তু তোমরা বাড়িতে তৈরি করবে, খাতায় লিখবে, পারলে পরে কমেন্টেও আমাকে লিখে জানিয়ে দেবে। ঠিক আছে, বেশ, বিষ্ণু যুক্ত অন, তারপরে লিখবো সুভদ্রা, সুভদ্রা যুক্ত অন, অনটাই লিখি, ডট দিয়ে লাভ নাই। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে শিশু যুক্ত অন, যুক্ত অন। 4 নাম্বার মরিচ, মরিচ যুক্ত অন। 5 নাম্বার, 5 নাম্বার উষা, উষা যুক্ত অন। 6 নাম্বার, 6 নাম্বার পৃথা, পৃথা যুক্ত অন। 7 নাম্বার স্মৃতি যুক্ত অন। 8 নাম্বার দ্রুপদ, দ্রুপদ যুক্ত অন। 9 নাম্বার মনু যুক্ত অন। আর 10 নাম্বার হচ্ছে একটা ছোট করে দিতে হবে, ধৃতরাষ্ট্র যুক্ত অন, ধাতরাষ্ট্র। বেশ, বিশ্বামিত্র,
এই দেখো 10টা দিলাম, ঠিক আছে। এই 10টা তোমরা খুব ভালোভাবে সুন্দরভাবে করবে, ভাঙবে, ভেঙে ভেঙে লিখবে, নিজেরা পারলেও একবার ভেঙে বিশ্লেষণ করে লিখবে, আমার কথা শুনবে। বেশ, তো আজকের এই পারলে পরে কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আশা করছি একটা করে কমেন্ট সবাই করবে, আর লাইক অবশ্যই করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে পরের প্রত্যয়টা নিয়ে দেখা হবে। ঠিক আছে। ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে আমি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের আমি ইতিমধ্যেই প্রত্যয়টা আলোচনা করছিলাম। প্রত্যয়ে তোমাদের আলোচনা করা হয়েছিল অন প্রত্যয়, তারপরে মতুপ প্রত্যয়, তারপরে ইয়সুন, তারপরে ইষ্ঠন, তারপরে তরপ, তমপ। দেখো, এই 6টা আলোচনা করেছিলাম। আমি আশা করছি বা শিওর বলতে পারি যে তোমরা যারা ওই ভিডিওগুলো দেখেছো তারা এই 6টা প্রত্যয় একদম বুঝে গিয়েছো। আমি যে পর্যন্ত বুঝিয়েছি সেই পর্যন্ত বুঝে গিয়েছো। আজকে পরের যে প্রত্যয়গুলো আছে কাম্যজ, কং, কচ, হ্যাঁ, এই প্রত্যয়গুলো আমরা আলোচনা করব। এইগুলো অলরেডি হয়ে গিয়েছে। আজকে আমরা এই 3টে আলোচনা করব। কাম্যজ প্রত্যয়, ঠিক আছে। কাম্যজ প্রত্যয় আমরা আজকে আলোচনা করব। দেখো, কাম্যজ প্রত্যয় যখন আমি প্রত্যয় নির্ণয় করব এই ক্ষেত্রে কাম্যজ প্রত্যয়ের চ, কাম্যজ প্রত্যয়ের চটা, এই চটা বাদ বা লোপ বা ইত হবে। তাহলে এই চটা কি বললাম, বাদ হবে। চটা বাদ যাবে বা লোপ হবে বা ইত মানে লোপ বাদ, ঠিক আছে। তো চটা বাদ, চ বাদ গেলে পড়ে থাকবে কি, কাম্য পড়ে থাকছে। এবার এই কাম্যটাকে আমরা কোনো শব্দের সঙ্গে যুক্ত করব। দেখো, পুত্র যুক্ত কাম্য সমান কি, চ দেবো, হ্যাঁ। পুত্র যুক্ত কাম্য সমান পুত্র কাম্য। কেমন, সহজ না কঠিন? সহজ। আমরা কাম্যজ প্রত্যয় নির্ণয় করছি, আমাদেরকে বলা হলো পুত্রযুক্ত কাম্যজ, কাম্যজে চ বাদ চলে যাবে, তার মানে জানছি কাম্য থাকছে। তাহলে পুত্রযুক্ত কাম্য সমান পুত্র কাম্য। ধন যুক্ত কাম্যজ কি হবে, ধন কাম্য, ধন কাম্য। তারপরে দেখা গেল যে যশ যুক্ত কাম্যজ সমান অন্তর্জ তালবেশ দন্ত শয়ে কয়াকার ময়ে জফেলা। কি ব্যাপারটা, এইটার ব্যাপারটা দেখো, বুঝো। বিসর্গ আছে, বিসর্গর পরে ব্যঞ্জন বর্ণ আছে, বিসর্গ দন্তের স আকার হইয়া আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে সন্ধি নিয়ম অনুসারে এটা পাচ্ছি। তাহলে এটা দন্তের স হয়ে যাচ্ছে। তাহলে অন্তর্জ তালবেশ দন্তের স হসন্ত যশস যুক্ত কাম্য, তাহলে যশস কাম্য। তাহলে পুত্রযুক্ত কাম্যজ পুত্র কাম্য, ধনযুক্ত কাম্যজ ধন কাম্য, যশযুক্ত কাম্যজ যশ কাম্য। এই পর্যন্ত হলো। এইবার কাম্যজ প্রত্যয়ের কিছু নিয়ম আছে। কি নিয়ম বলা হয়েছে, যে আত্মা সংক্রান্ত ইচ্ছা বোঝালে, আত্মা সংক্রান্ত ইচ্ছা বোঝালে পরে ইস ধাতুর কর্মকারকের উত্তর কাম্যজ প্রত্যয় ব্যবহার করতে হয়। আত্মা সংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর পর কর্মকারকের উত্তর কাম্যজ প্রত্যয় হয়। আর কাম্যজ প্রত্যয় সাধারণত পরস্বইপদী হয়। পরস্বইপদী বলতে ধরো আমরা ক্লাস 11-এ পড়েছি তি তস অন্তি, এরকম পড়ি নাই, গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি এরকম করে। সেই তিতসন্তি শীতস্ম তিতসন্তি শীতস্তম ইবস মস্তু তামন্ত হিতম তানি আবম যতাম শতম তম বম যাস জাতাম জুস যাস জাতাম জাত জাম যাব জামসতি শতস শান্তি শশী শতস শতস শ্যামি শ্যাবস শ্যামস। এগুলো ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম, দেখো মনে করে।
তো ওই তীতসন্ত্রী শীতস্তমিবসমস এগুলো হচ্ছে পরস্বৈপদী ধাতুরূপ। পরস্বৈপদী ধাতুরূপের আমরা প্রথমটা নেবো, তীটা নেবো খালি, ঠিক আছে। পরস্বৈপদী রূপ হবে কাম্যজ প্রত্যয়, বলা হলো কাম্যজ প্রত্যয় পরস্বৈপদী রূপ হবে। নিয়মে বলা হলো আত্ম সংক্রান্ত ইস ধাতুর উত্তর কাম্যজ প্রত্যয় হয়। আত্ম সংক্রান্ত ইস ধাতুর উত্তর। দেখো আমি যদি এখানে লিখি আত্মানা, তয়ময় দ্বন্দ্ব বিসর্গ, আত্মানা পুত্র পুত্রম ইচ্ছতি সমান, তাহলে ব্যাপারটা বুঝো। বলা হলো যে আত্মসংক্রান্ত ইস ধাতুর উত্তর কাম্যজ প্রত্যয় হবে। এর মানেটা বলি, নিজের পুত্রকে পেতে চাইছে, পুত্রকে পেতে ইচ্ছা করছে, পুত্রকে পেতে ইচ্ছা করছে, তাহলে এই শব্দের সঙ্গে এই শব্দটা কিন্তু কাম্যজ প্রত্যয় যোগ করে এর উত্তরটা হবে। তাহলে পুত্র পেতে ইচ্ছা করছে গোটাটাকে পুত্রযুক্ত কাম্যজ যদি বলি, তাহলে আমার দাঁড়াচ্ছে পুত্র কাম্যতি। দেখো একবার ভালো করে বোঝার চেষ্টা করো, পুত্র যুক্ত কাম্য সমান পুত্র কাম্য, পুত্র যুক্ত কাম্য সমান পুত্র কাম্য পেয়েছিলাম। এখানে পাচ্ছি পুত্রম, পুত্রম পাচ্ছি। আত্মনা পুত্রাম ইচ্ছাতি, নিজের পুত্রকে পেতে ইচ্ছা করছে। তাহলে পুত্রকে আমরা জানি যে নর নর নরা নরম নর নরান ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো ইত্যাদি ইত্যাদি মানে নরেন নরাভ্যাম নরে নরায় নরাভ্যাম নরাভ্য নরান নরাভ্যাম নরাভ্য নরস নরয় নরানাম নরে নরয় নরসু ইত্যাদি। তাহলে এটার মূল শব্দ কিন্তু নর, নর শব্দ থেকে আমাদের আসছে এইগুলো। একটি মানুষ দুটি মানুষ, মানুষগুলি একটি মানুষকে, দুটি মানুষকে, মানুষগুলি কি মনে পড়ছে তোমাদের? দেখো তাহলে নরম মানে হচ্ছে মানুষকে, কিন্তু এর মূল শব্দ নর। তেমনি পুত্রম মনে হচ্ছে পুত্রকে, এর মূল শব্দ হচ্ছে কিন্তু পুত্র, ঠিক আছে। তাহলে পুত্রর সঙ্গে আত্মসংক্রান্ত ধাতুর উত্তর ইস ধাতু বুঝালে পরে সেই শব্দের সঙ্গে কাম্যজ প্রত্যয় যোগ হয়। তাহলে পুত্র পুত্রম এই শব্দের মূল শব্দ হচ্ছে পুত্র, পুত্রর সঙ্গে কাম্যজ প্রত্যয় যোগ হয়ে পুত্র কাম্য হলো। দ্বিতীয় নিয়মে বলা হলো কাম্যজ প্রত্যয় পরস্বৈপদী ধাতু হবে। আমি দেখো এই কথাটা বললাম, একটু আগে বললাম তি তস অন্তি শীতস থ মি বস মস, তো সেই সব বাকিগুলো বাদ দাও, শুধু তিটা ব্যবহার করবে এই ক্ষেত্রে, বাকিগুলো ব্যবহার করা যাবে বচন অনুযায়ী। ইচ্ছত হলে এখানে পুত্র কাম্যত, ইচ্ছামি হলে পুত্র কাম্যামি, ঠিক আছে। এই রকম যেরকম চাইবে সেই রকম হবে। তো এই ক্ষেত্রে পুত্র কাম্যতি দাঁড়ালো। ঠিক যেমন আমরা করতে পারি আত্মানা ধনম ইচ্ছতি সমান হচ্ছে ধনস্কাম্য ধনকাম্য, ধ দন্তেন্য কয়াকার ময়জ ফেলা। দেখো ধনমের মূল শব্দ হচ্ছে ধন, তাহলে এই ধন যুক্ত কাম্যজ সমান হচ্ছে ধনকাম্য। এবার এর সঙ্গে পরস্বৈপদী ধাতু রূপ লাগাতে হবে। তাহলে আমাকে এটা পরস্বৈপদী ধাতু রূপ করতে গেলে এটা ধনকাম্যতি, এটা একটা ধাতু রূপের মতো চলে এলো, ধাতু রূপ হয়ে গেল ধনকাম্যতি। ঠিক সেই রকম ভাবে আত্মানা যশ, আত্মা যশস কাম্যতি করতে পারো, যশস ইচ্ছতি, বা এখানে বিসর্গ যশ ইচ্ছতি কি হবে যশস কাম্যতি। যশ আত্মানা যশ ইচ্ছা করছে, নিজের যশকে পেতে ইচ্ছা করছে। তারপরে ধরো
আত্মানা মুক্তিম, আত্মানা এখানে লিখছি, ঠিক আছে? তাহলে এইগুলা কেটে দিছি। দেখো আত্মানা মুক্তিম ইচ্ছতি, তার মানে হচ্ছে মুক্তি কাম্যতি, মুক্তি কাম্যতি, আত্মানা মুক্তি ইচ্ছতি মানে মুক্তি কাম্যতি, আত্মানা মিত্রাম ইচ্ছতি, তাহলে মিত্রাম ইচ্ছতি, পুত্র মিত্রকে পেতে ইচ্ছা করছে, তাহলে মিত্রকে সব মিত্রম শব্দ মূল শব্দ হচ্ছে মিত্র, মিত্র যুক্ত কাম্যচ, মিত্র যুক্ত কাম্যচ মানে মিত্র কাম্য, তাহলে মিত্র কাম্য, মিত্র কাম্য। নিয়মে বলা হয়েছে পরস্মৈপদী রূপ হবে এটা, যেমন যেমন তি আছে তেমন এই তিটা এখানে হবে, মিত্র কাম্যতি, ঠিক আছে? এটা হলো কাম্যচ প্রত্যয়। এটা যদি তোমাদের কোনো রকমের একটু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যদি বুঝে যাও তাহলেও তার পুরস্কার রূপে একটা কমেন্ট করে জানাবে বুঝে গিয়েছো, ঠিক আছে? তো আরো আছে এই সংক্রান্ত অনেক সংজ্ঞা আছে, এগুলো পরের ক্লাসে অন্যদিন সময় পেলে পরে হবে, আমি শর্টকাটে কাম্যচ কং আর কচটা আলোচনা করছি, ঠিক আছে? বেশ, এইগুলো হলো। এরপরে চলে যাব কং প্রত্যয়। কং প্রত্যয়, ঠিক আছে? কং প্রত্যয়, কং প্রত্যয়ের কিছু নিয়ম, কং প্রত্যয়ের কিছু নিয়ম কানুন আমরা কিন্তু লিখে রাখবো, এইগুলো আমাদের জানা দরকার, তোমরা লিখে নাও। লেখো 1 নম্বর দাও, কং প্রত্যয়ের, দেখো কং প্রত্যয়ের এই কটা, এই ইংটা লোপ হবে, কটার ইংটা যদি চলে যায় থাকছে জ ফেলা, এই জ ফেলাটা থাকছে, এইটাকে শুধু ব্যবহার না করে জ মানেই তো উন্তুজ জ, আর সংস্কৃতে উন্তস্ত, লোপ হবে উন্তুজ উন্তস্ত থাকবে। বেশ, এক হলো। দুই হচ্ছে শব্দের শেষে অকার আকার হবে, ঠিক আছে? শব্দের শেষে হর্ষইকার দীর্ঘইকার হবে, শব্দের শেষে হর্ষুকার দীর্ঘকার হবে, শব্দের শেষে রিকার হবে, আর শব্দের শেষে দন্ত নয় হর্ষন্ত থাকলে বাদ হবে। বেশ, 3 কং প্রত্যয় আত্মনে পদী হবে, এ কটা নিয়ম হলো। এইবার এই নিয়মগুলো ভালো করে জেনে নেবে, ভালো করে আমরা দেখে নেব। কং প্রত্যয়ের উদাহরণটা আগে দিই, তারপরে দেখব পুত্রযুক্ত কং। বেশ ভালো করে বুঝবে, হ্যাঁ ভালো করে বুঝবে। পুত্রযুক্ত কং, দেখো পুত্র জ ফেলার জায়গায় বলেছি উন্তুজ বা উন্তস্ত, উন্তস্তা এটাই ব্যবহার করব, হ্যাঁ? তাহলে পুত্র যুক্ত কং, তাহলে এইটা টোটালটাকে যদি আমি ধরে নিই উন্তস্ত, তাহলে হয়ে গেল আমার উন্তস্ত, মানে ক বাদ যাবে ইঙ্গ বাদ যাবে, হিসাব দেখো কং করতে ক বাদ ইঙ্গ বাদ, লোপ মানে বাদ, হ্যাঁ এটা বাদ, লোপ মানে বাদ, তাহলে ক বাদ ইঙ্গ বাদ, তাহলে উন্তস্ত থাকলো, এই উন্তস্ত থাকলো। বেশ, তাহলে পুত্রয় হিসাব। এবার শব্দের শেষ পুত্র
পুত্র। আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে সেই ক্ষেত্রে লাস্টে পুত্র শব্দের লাস্টে কিন্তু অ পাচ্ছি, পুত্র পুত্র অ পাচ্ছি, তাহলে এখানে অটা হয়ে যাবে। শব্দের শেষে অ থাকলে আ হবে, পুত্র থাকলে পুত্রা, পয়হস্যু তয়টা ফেলা আকার আর অন্তস্থ তো আছেই, পুত্রায়। কেমন? পুত্র থেকে হয়ে গেল পুত্রায়। 2 নাম্বার রাজা যুক্ত কং সমান, তাহলে রাজা আকার, আকার দিয়ে কিছু বলে নাই, তার মানে আকার আকারই থাকবে, কঙের জায়গায় অন্তস্থ, তাহলে রয়াকার বর্গী জয়াকার অন্তস্থ রাজায়। তারপরে শিশু, শিশু যুক্ত কং। দেখো শিশু হস্যকার থাকলে দীর্ঘকার হয়, তার মানে শিশু তাল শয়ে শি তাল শয়ে দীর্ঘ হয়ে গেল, হস্যকার থাকলে দীর্ঘকার হয় হিসাব। কং প্রত্যয়ের অন্তস্থ হয় হিসাব, শিষ্যয় হয়ে গেল কং প্রত্যয় শিষ্যয়। বিদ্যান যুক্ত কং, আরেকটা বয়সী দয়ে বয়াকার দন্তন, বিদ্যান যুক্ত কং কি হবে? বিদ্যান দন্তেন্নটা কি হবে বলা হয়েছে, দেখো নিয়মে বলা হয়েছে দন্তেন্নকার বাদ হবে, থাকবে না, বিদ্যা থাকবে, কঙের জায়গায় উন্তস্থ হবে, বিদ্যায় হয়ে গেল। তো কং প্রত্যয় এটা অরিজিনালি মানে শুধু আমি নির্ণয় করলাম, এরপর এইটাকে এই নিয়ম অনুযায়ী আত্মনেপদী হবে করতে হবে, এইটাকে ওই এক কথায় প্রকাশের মুহূর্ত লিখতে হবে। দেখা যাক আমাদের এইটা, দেখো এইরকম ভাবে নির্ণয় করতে হবে। এক, পুত্র ইব আচরতি, পুত্র ইব আচরতি কি হবে? পুত্র যুক্ত কং পুত্রায়, আত্মনেপদী ধাতু হবে বলা হয়েছে, আত্মনেপদী। এই যে আত্মনেপদী ধাতু হচ্ছে তি, তি নয়, তে আতে অন্তে সে, তে আতে অন্তে সে আথে ধে এ বহে মহে, তাহলে তে হবে তে, তাহলে এটা কি হবে? পুত্র যুক্ত কং, জানা আছে কং প্রত্যয় হবে এখানে, পুত্র যুক্ত কং সমান পুত্রায়, তে হবে খালি পুত্রায়তে। ঠিক তেমনি রাজা ইব আচরতি, কি হবে জানা আছে তোমাদের, রাজায় তেটা লাগিয়ে দিলেই হবে, রাজায়তে। 3 নাম্বার শিশু ইবু আচরতি সমান শিশুয়তে, তাহলে শয়ে দীর্ঘ অন্তস্থ আছে শিশুয়তে। ঠিক তেমনি এটা কেটে দিলাম, বিদ্যান এখানে লিখলাম বিদ্যান জায়গার অভাবে, বিদ্যান ইব আচরতি, তাহলে কি হবে? বিদ্যায়তে। যেমন যেমন থাকবে আমার অপশন তেমন তেমন লিখবো, যদি এইরকম দেয় তাহলে এইরকম হবে, যদি এইরকম দেয় তাহলে এইরকম উত্তর হবে, যেমন যেমন থাকবে আমার অপশন তেমনি তেমনি উত্তর হবে। আমার মূল বিষয়টা আমি শিখে গেলাম, বাস সহজে শর্টকাটে শিখলাম, এর ডিটেলসে আরো অনেক বড় হবে। ঠিক আছে, এই পর্যন্ত গেল কং প্রত্যয়। এরপর আমরা কচ প্রত্যয়টা শিখবো, তাহলেই হয়ে যাবে। দেখো দেখো কচ প্রত্যয়টা আমরা এবার বুঝবো। কচ কয়েজ ফেলা চয় হর্ষন্ত কচ প্রত্যয়, কয়েকটা নিয়ম আমরা লিখে নিই। কচ এর ক চ বাদ যাবে, উন্ত জ উন্তস্ত থাকবে। আমি আরো সরল ভাষায় লিখলাম। 2 2 হচ্ছে কচ
প্রত্যয় পরস্বইপদী হবে। প র দন্ত শয় ময়ে পদী হবে। তার মানে আবার সেই তি তসন্তি দিয়ে হবে। 3 আত্মা সংক্রান্ত ইচ্ছা বুঝালে ইস ধাতুর কর্মকারকে কচ হবে, ওদিকে লিখবো না। তারপরে 4 নাম্বার হচ্ছে দেখো কচ প্রত্যয়ের কচ হলো পেয়ে গেল। দেখো এইটা শব্দের আগের নিয়মটা করেছিলাম এরকম, শব্দের শেষে অ আ হর্ষই পরিবর্তে করবে, এটা পরিবর্তে দীর্ঘই হবে। ঠিক আছে, এটা মুছে দিলাম, লিখে নিয়েছো তো, ঠিক আছে মুছে দিলাম, এটা দীর্ঘই হবে। শব্দের শেষে হস্যকার থাকলে হস্যুর পরিবর্তে দীর্ঘ হবে। শব্দের শেষে রি পরিবর্তে রি হবে। শব্দের শেষে ও থাকলে অব, শব্দের শেষে ও থাকলে আব হবে। বেশ, আর একটা আছে শব্দের শেষে দন্ত্য ন বাদ হবে। এত কটা নিয়ম কিন্তু আমাদেরকে জানতে হবে। প্র্যাকটিস করতে করতে কিন্তু আমরা এই নিয়মগুলো শিখে যাব। দেখা যাক কিছু উদাহরণ দিয়ে যদি পারা যায়। দেখা যাক, 1 নম্বর উদাহরণ দিচ্ছি, পুত্রযুক্ত কচ সমান হচ্ছে পুত্রায় কি হবে? আমরা পুত্রযুক্ত কং সমান পুত্রায় করেছি। পুত্র কি আছে? পুত্র অকার থাকলে, শব্দের শেষে অকার থাকলে দীর্ঘইকার হবে, তার মানে পুত্রী। পুত্র থেকে হয়ে গেল পুত্রী, কচের জায়গায় উন্তস্থ হবে পুত্রীয়। পুত্রযুক্ত কচ সমান হচ্ছে পুত্রীয়। ঠিক আছে, ওটা গেল 2। সাধু যুক্ত কচ সমান সাধুয়। অশ্রু থাকলে দীর্ঘ হবে, অশ্রুকার দীর্ঘকার হয়ে গেল। ঠিক আছে, তারপরে 3 নাম্বার লিখছি, পিতৃ যুক্ত কচ। ভালো করে বুঝবে, এটা ভালো করে বুঝবে। দেখো রিকার জায়গায় থাকলে পরে কি হয়? রিকার জায়গায় থাকলে রি হয়, তাহলে পিতৃ। তাহলে যদি আমি এখানে বুঝিয়ে দিই, দেখো তয়ে রি মানে কি? তয়ে হসন্ত যুক্ত রি কারের জায়গায় কি বলা হয়েছে? রি। ঠিক আছে, তয়ে হসন্ত মানে তয়ের সঙ্গে রয়ে যোগ হয়ে যাবে ত্রি, তয়ে রি ত্রি, তাহলে এই অক্ষরটা হবে ত্রি হবে। তাহলে পয়সি তয়ে রফলা দীর্ঘি পিতৃ। এইবার উন্তস্থ হবে কচের জায়গায় পিতৃয়, এটা দাঁড়ালো পিতৃয়। আর একটা করছি, দেখো কন্যা যুক্ত কচ কি হবে? কন্যা আকারের পরিবর্তে দীর্ঘইকার, তাহলে ক দন্ত নয়ে দীর্ঘি কন্যি, আকারের জায়গায় দীর্ঘই,
কন্যা থেকে কন্যি, আর কচের উন্তুস্ত, কচের উন্তুস্ত, তাহলে উন্তুস্ত কর্ণীয়। এইটা গেল এক রকমের কচ প্রত্যয়। যদি আমাদের এইরকম করে দেয় অপশন, আমরা করে দিতে পারবো, শিখে গিয়েছি। এরপরে যে নিয়ম বলা হয়েছে আরো দুটো, আত্মসংক্রান্ত ইচ্ছা বুঝালে ইস ধাতুর কর্মকারকে কচ প্রত্যয় হয়, হ্যাঁ, আর পরস্যপদী হয়। এবার এই দুটো নিয়মের হবে। আমি উদাহরণ দিচ্ছি, পুত্রম ইচ্ছতি, আত্মানা পুত্রম ইচ্ছতি। এক নাম্বার দিলাম, পুত্রম ইচ্ছতি, পুত্র চাইছে, পুত্রকে চাইছে। এখানে যদি কচ প্রত্যয় করি তাহলে পরে কচ প্রত্যয় কি হবে, পুত্রীয়, পয়সু তয়রে ফেলা দীর্ঘি উন্তুস্ত, পরস্যইপদী হবে বলা হয়েছে। তাহলে পরস্যইপদীতে সেই তি তস অন্তি শীতস, তাহলে তিটা ব্যবহার করব, তাহলে তিটা ব্যবহার করলাম, পুত্রী অতি। দু নাম্বার দেব, দু নাম্বার দেব সাধু, সাধুম ইচ্ছতি, সাধুম ইচ্ছতি। তাহলে সাধুয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু সাধু যুক্ত কচ সমান সাধুয়, তাহলে সাধুয়তি, সাধু, সাধু অতি, সাধু অতি দীর্ঘ এটা, সাধুয়তি। তিন নাম্বার পিতরম, ইচ্ছতি সমান পিতৃয়তে, পয়হস্যি তয়রে ফেলা দীর্ঘি উন্তুস্ত পিতৃয়তি। কেমন পিতরম, পিতৃ বললো না কিন্তু এখানে, মানে কি পিতাকে পেতে ইচ্ছা করছে। আমার তো শব্দরূপ হয়ে গেছে দ্বিতীয় এক বচন, তাহলে দ্বিতীয় এর মূল শব্দ হচ্ছে পিতৃ, তাহলে পিতৃযুক্ত কচ মনে মনে ভেবে নিতে হবে, মূল শব্দ পিতৃ, পিতৃযুক্ত কচ সমান পিতৃয়, পিতৃয় আর পরস্যপদী বলেছে, তাহলে তি হবে, তার জন্য হলো পিতৃয়তি। তারপরে হয়েছে কন্যাম যুক্ত ইচ্ছতি, কন্যাম এটা, ঠিক আছে, 4 নাম্বার, কন্যাকে চাইছে, কন্যাম যুক্ত ইচ্ছতি কন্যতি, কন্যতি, ঠিক আছে। এইভাবে কিন্তু কচ কং কত কাম্যচ এই প্রত্যয়গুলো আমরা খুব সহজভাবে সরলভাবে আজকে বোঝার চেষ্টা করলাম। যে যে জায়গাটায় বুঝতে পারলে না সেই জায়গাটা আরেকবার রিপিট করে শুনবে। যদি তাও বুঝতে না পারো, যদি আমারও কোনো দিকে মিস্টেক হয়ে গেছে তাড়াহুড়ো করতে গিয়ে, তাহলে আমাকে কমেন্টে জানাবে। বুঝতে না পারলে কমেন্টে জানাবে, বুঝতে পারলেও ক্রেডিট কমেন্টে দেবে, স্যার বুঝতে পেরেছি, ভালো লেগেছে, কি কিছু যা হোক একটা কমেন্ট করবে। আমি তোমাদের কাছে একটা করে কমেন্ট আশা করছি, একটা করে লাইক আশা করছি। ঠিক আছে, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। ওকে। ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের সংস্কৃত ব্যাকরণের যে কারকটা ছিল আলোচনা করে ফেলেছি, প্রত্যয়টা আলোচনা করব। দেখো প্রত্যয় তোমাদের ইতিমধ্যে আলোচনা করেছি, অন প্রত্যয় প্রথমেরটা খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আমি আশা করছি তোমরা অনেকেই ওই প্রত্যয়টা বুঝে গিয়েছো, যারা দেখোনি তারা অবশ্যই অন প্রত্যয়টা জানতে চাইলে বুঝতে চাইলে দেখবে। দেখো অন প্রত্যয় এখনো বোর্ডে ঝকঝক করছে, এখনো টাটকা লেখা হয়ে আছে। তো অন প্রত্যয়ের বৃদ্ধি নিয়ম, গুণের নিয়ম, প্রত্যয়ের নিয়ম এগুলো কিন্তু অবশ্যই দরকার। তো এগুলো অবশ্যই লিখে নেবে। অন প্রত্যয় সম্পর্কে বাড়িতে কিছু দিয়েছিলাম, তো এইগুলোর উত্তর তোমরা কে কি করেছো কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, বেশ, এইবার আমি আজকে যেগুলো করব সেগুলো হচ্ছে পরের প্রত্যয়টা, পরের প্রত্যয়টা নাম হচ্ছে মর্তু প্রত্যয়। আজকে অনেক কটা প্রত্যয় আমরা শিখবো। আমি বলেছিলাম আগের দিন যে অন প্রত্যয়টা হচ্ছে সব থেকে একটু বেশি বেশি শিখতে হচ্ছে, কিন্তু মর্তু প্রত্যয় দেখো আর বাকি আছে। অন প্রত্যয়, মর্তু প্রত্যয়, তারপরে আছে অন প্রত্যয়, মর্তু প্রত্যয়, ইয়সুন ইষ্ঠন তরপ তমপ, ইষ্ঠন
তরফ তমপ। বেশ, দেখো বাকি আছে কাম্মচ, কচ, কং। এই তিনটা একদিন হবে। আজকে এই কটা সব কটা আলোচনা করার চেষ্টা করছি। আগের দিন এইটা হয়ে গেছে, ঠিক আছে। তো মতুপ প্রত্যয়ের সম্পর্কে দুটো নিয়মের কথা বলি। এক নম্বর হচ্ছে, দাঁড়াও, মতুপ প্রত্যয়ের নিয়ম, ঠিক আছে। মতুপ প্রত্যয়ের নিয়ম এক নম্বর হচ্ছে মতুপ এর বত বা মত হয়। বেশ, তাহলে মতুপের বত বা মত হয়, বাকি সব বাদ যায়। এগুলো কিন্তু বইয়ের ভাষা বাদ লয়, বইয়ের ভাষা হচ্ছে লোপ পায়, ঠিক আছে। তো আমি লিখে দিলাম বাদ যায়, তোমাদের সুবিধার্থে, আমাদের সুবিধার্থে। এইগুলো নিয়ম তো কেউ লিখতে বলবে না, হ্যাঁ। তো বাকি সব বাদ যায়, তা মতুপের বত থাকে আর মত থাকে। বেশ, এইবার কোথায় বত হয় আর কোথায় মত হয় সেই সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখে নেব। বলা হয়েছে অকার বা আকার থাকলে মতুপের বত হয়, আর বাদ বাকি সব অকার আকার বাদে অন্য স্বরবর্ণ থাকলে। এক নাম্বার, কোন শব্দের শেষে অ, আ থাকলে বত হয়। 3 নাম্বার, কোন শব্দের শেষে অ আ না থাকলে, বেশ, অ আ না থাকলে মত হয়। বাস, অন্য স্বরবর্ণ থাকলে মত হয়। আমি কিন্তু আর লিখলাম না ডিটেলসে, আমি বলেছি তোমাদের বোঝা আমাদের বোঝা নিয়ে কথা, বাস। এই হলো কথা। মতুপটা এখনই দিয়ে দেবো যথা, ঝপ ঝপ করে হবে। দেখো, ধনযুক্ত মতুপ, মতুপ। আচ্ছা, ধন, ধন দন্তেন্য, দেখো এটা ভাঙি একবার, হ্যাঁ। তোমরা তো ভাঙা শিখে নিয়েছো অন প্রত্যয়ের ক্ষেত্রে। ধয়সন্ত যুক্ত অ যুক্ত দন্তেনয় হসন্ত যুক্ত অ যুক্ত মতুপে যা হবে তাই। তো ধন শব্দের শেষে অ আছে, তাহলে অ থাকলে মতুপের কি হবে? অ থাকলে মতুপের বত হবে, বত হবে, ঠিক আছে। তাহলে কি হবে? ধ যুক্ত অ, ধ হয়ে গেল, দন্তান্ন অ দন্তান্ন হয়ে গেল। এটা বাদ যাবে না, হ্যাঁ। গোল করে ঘিরে নেওয়া মানে বাদ লয়, কিন্তু এটা থাকবে। আর বত, ব খন্দ বত, তাহলে ধনযুক্ত মতু সমান ধনবত। কেমন? ধনযুক্ত মতুপ সমান ধনবত। তারপর জ্ঞানযুক্ত মতুপ, জ্ঞানযুক্ত মতুপ কি হবে? জ্ঞান, অ আছে, অকারের পরে মতুপের বত হয়, তাহলে জ্ঞান বত। কেমন? কেমন হচ্ছে বলো? তারপরে দেখো, বিদ্যাযুক্ত মতুপ, বিদ্যাযুক্ত মতুপ কি হবে? বিদ্যা মতুপের বত হবে, অ আছে, আ আছে, আ এটা, তাহলে বত। বিদ্যাযুক্ত মতুপ, বিদ্যা, বিদ্যাবত। তারপরে শ্রদ্ধাযুক্ত মতুপ, শ্রদ্ধাবত। রূপযুক্ত মতুপ, অরূপ যুক্ত মতুপ সমান কি হবে? রূপ, অ আছে, তাহলে কি হবে? বত হবে, রূপবত। কেমন? তারপরে দেখো, সত্যযুক্ত মতুপ,
সত্য যুক্ত মতুপ সমান সত্যবৎ। সত্যবৎ কেমন? এবার বধ দিয়ে তো দেখলাম, এবার মদ দিয়ে দেখি না কটা। মদ দিয়ে দেখি শ্রীযুক্ত মতুপ। দেখো শ্রীযুক্ত মতুপ আর বাবা শ্রীযুক্ত মতুপ সমান শ্রীমত। হ্যাঁ দেখো দীর্ঘি আছে, অকার নাই তো, আকার নাই তো, অকার আকার না থাকলে, অকার আকার না থাকলে মতুপের মত হবে, তাহলে মত হলো শ্রীযুক্ত মতুপ। আর একটা কথা বলে দিই, দেখো শ্রীযুক্ত মতুপ বইয়ে হয়তো থাকতে পারে, দেখবে তোমরা পরবর্তীকালে যে বইগুলো কিনবে, হয় এখন তো কেউ কেনো নেই, তো বইগুলো শ্রীযুক্ত মতুপ সমান শ্রীমান, শ্রীযুক্ত মতুপ সমান শ্রীমান। শ্রীমত, শ্রীমত শব্দের পুংলিঙ্গ প্রথম আর একবচন, শ্রীমান এরকম, জ্ঞানবৎ জ্ঞানবান, বিদ্যাবৎ বিদ্যাবান, রূপবৎ রূপবান, এই রকমগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। কিন্তু অরিজিনাল যেটা আমরা পাবো সেটা হচ্ছে এইটাই, এইটা একদম অরিজিনাল। এইটাকে আমরা বিভক্তি দিলাম শব্দরূপ হিসাবে, যখন আমাকে লিখতে হবে, যদি থাকে অপশন তখন সেই ক্ষেত্রে লিখবো। আর তাছাড়া এই রকমটা হচ্ছে অরিজিনালটা আমাদেরকে আগে শিখতে হবে। বেশ, শ্রীযুক্ত মতুপ হলো। তারপরে লিখবো যে সত্যযুক্ত মতুপ সত্যবৎ, লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীবৎ, উর্মিযুক্ত মতুপ পশু ময়রে ফসি, উর্মিযুক্ত মতুপ সমান উর্মি মত, উর্মিযুক্ত মতুপ সমান উর্মি মত। মধুযুক্ত মতুপ, মধুযুক্ত মতুপ সমান মধু মত। লক্ষ্মী যুক্ত মতুপ সমান কি হবে গো, বলো কি হবে? লক্ষ্মী যুক্ত মতুপ সমান লক্ষ্মী বধ। স্যার বধ কেন হলো, মত কেন হলো না? এটা একটা সূত্র আছে, সেই সূত্র বলে হবে, এটা ব্যতিক্রম আমাদের সাধারণ নিয়মের থেকে, ঠিক আছে? এইভাবে কিন্তু মতুপ প্রত্যয়টা আমরা তৈরি করব, ঠিক আছে? এরকম ভাবে নিজেরা তৈরি করবে। ব্যঞ্জন বর্ণ যদি থাকে, ব্যঞ্জন বর্ণ সেই ক্ষেত্রে কিন্তু বতই হবে, ব্যঞ্জন বর্ণ থাকলেও বত হবে। যেমন উদাহরণ একটা দিতে পারি, ধরো রাজনযুক্ত মতুপ, রয়াকার বর্গীজ দন্তান্ন, রাজন যুক্ত মতুপ সমান, এই দন্তান্ন আছে তাহলে বত হবে, বতটা ব বইলে বটা রাজন দন্তান্নের সঙ্গে লেগে যাবে, তাহলে কি হবে? রয়াকার বর্গীজ, বেশ বত হবে, এটা সমান বত। তাহলে দন্তে নয় হসন্ত আছে, তাহলে দন্তে নয়ের সঙ্গে ব যদি লেগে যায় তাহলে এইরকম হবে, দন্তে নয়ে বয়ে খন্দত রাজান্নাথ, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা মতুপ প্রত্যয়টা করব। মতুপটা হয়ে এলো, আমরা ইয় শুন আর ইষ্টন প্রত্যয়টা এক চান্সে করে নেবো, তারপরে তর্তমটা ঝড়াম করে শিখে নেবো, এই দুটো খুব সহজ। তাহলে মতুপ প্রত্যয়টা যে যে বুঝেছো সে সে লেখো বুঝেছি, আর যে যে বুঝো নাই সে সে কমেন্টে লিখবে যে বুঝি নাই। হ্যাঁ, কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলতে হবে তোমাদেরকে, না বললে তার সমাধান হবে না। বেশ, এইবার আমরা ইয় শুন আর ইষ্ঠন প্রত্যয় করব। ইয় শুন প্রত্যয় এখানে লিখে দিচ্ছি, আর লিখতে পাচ্ছি না আমি। ইয় শুন প্রত্যয়ের ইয়স থাকে দীর্ঘই, দাঁড়া, দীর্ঘই উন্তুষ্ট দন্তেশ ইয়স, ইয় শুনের ইয়স থাকে আর ইষ্ঠনের ইষ্ট থাকে, হর্ষয় মধ্যাহ্ন শয়ে ঠয়ে ইষ্ট। বেশ, এই দুটো আমরা করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই 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 প্রত্যয়গুলো কি হয় জানো তো, মানে অনেক ক্ষেত্রে আমাদের একটা শব্দ, সেই শব্দটা পরবর্তীকালে আলাদা রূপ পেয়েছে, কিন্তু ইয়সুন প্রত্যয়টা মূল রূপ থেকে আসছে। কি বলি দেখো, অন্তিক যুক্ত নেদ, ধরো আমি যদি করি শব্দ পরিবর্তিত, এটা হচ্ছে মূল শব্দ, খাতা কলম বার করে কিন্তু লেখো এগুলো মূল শব্দ, ঠিক আছে? বেশ, যদি মূল শব্দ এটা লিখি, এটা পরিবর্তিত শব্দ, শব্দ, বেশ পরিবর্তিত শব্দ হয়েছে। তারপরে ইয়সুন,
ইয় শূন্য চলবে এখানে, এটা ইস্টন, ইস্টন। বেশ, কেমন আমরা শিখে যাবো, দেখো ঝড়াম করে শিখে যাব। মূল শব্দ, এই শব্দ গোটা 30, 35 বা 40টা মতন এই শব্দ মুখস্থ রাখতে হবে। মূল শব্দ অন্তিক, অন্তিকটা হচ্ছে মূল শব্দ, ঠিক আছে। পরিবর্তিত শব্দ হচ্ছে নেদ। বেশ, আমি এখানে নেদটাকে ভেঙে দেখাই। নেদ যুক্ত ইয়সুন, একটা দুটো ভেঙে দেখাই তবে তো বুঝতে পারবে। ইয়সুন, পেনটা ভালো লেখা হচ্ছে না। বেশ, অন্তিক যুক্ত ইয়সুন, ইয়সুনের ইয়স থাকে, তাহলে দীর্ঘই উন্তুষ্ট দন্তস্ব ইয়স, মানে এই দেখো ইয়স, দীর্ঘই চিহ্নটা দিলাম, তাহলে দন্ত নয়ে একার দয়ে দীর্ঘিটা যুক্ত হয়ে যাবে, দয়ে দীর্ঘি উন্তুষ্ট দন্তস্ব নেদিয়স, তাহলে উত্তর হবে দন্তনৈকার দয়ে দীর্ঘি উন্তুষ্ট দন্তস্ব নেদিয়স। তাহলে অন্তিক যুক্ত নেদ কথাটা থাকবে না, এখানে হবে অন্তিক, অ দন্ত নয়ে তয়সি ক, অন্তিক। অন্তিক যুক্ত ইয়সুন সমান হচ্ছে নেদিয়স, নেদ কথাটা কিন্তু এখানে থাকবে না। আমি কিন্তু নেদ দিয়ে করে দিলাম তোমাদের, কিন্তু নেদ কথাটা এখানে থাকবে না, থাকবে অন্তিক যুক্ত ইয়সুন সমান কি নেদিয়স। নেদ কথাটা তোমাকে মুখস্থ রাখতে হবে, নেদ কথাটা পরিবর্তিত রূপগুলো তোমাকে কিন্তু তৈরি করে রাখতে হবে, ঠিক আছে। এইরকম কতগুলো শব্দ। অল্পযুক্ত ইয়সুন, অল্পযুক্ত অল্প, অল্প থেকে অল্প হয়, অল্প থেকে অল্প হয়, অল্প থেকে কন হয়, অল্প থেকে অল্প হয়, অল্প থেকে কন হয়। তাহলে অল্প যুক্ত ইয়সুন অল্পিয়স, অল্পিয়স। অল্প যুক্ত ইয়সুন কোনিয়স, কোনিয়স। তারপরে দেখো উরু, উরু, উরু যুক্ত, আমি যদি এইখানে লিখি উরু, উরু যুক্ত ইয়সুন তোমরা করবে উরিয়স, উরিয়স করবে তো, কিন্তু আমি করব বরিয়স, ব রয় দিঘি উন্তুষ্ট দন্তেশ্ব বরিয়স। কেন করলাম বরিয়স? পরিবর্তিত রূপ হচ্ছে বর, তাহলে বর যুক্ত ইয়স বরিয়স, বর যুক্ত ইয়স বরিয়স, বুঝে গেল। ইয়সুনের ইয়স থাকে, মূল শব্দ যেটা থাকে তার পরিবর্তিত রূপটা জানতে হবে, তার সঙ্গে ইয়স লাগিয়ে দিলেই ইয়সুন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বেশ, আমি কতগুলো আরো লিখে দিচ্ছি। ক্রিস, কয়ডি তালসয় হসন্ত, ক্রিস, ক্রিস থেকে ক্রস, কয়ডে ফেলা তালস ক্রস, ক্রসিয়স, ক্রসিয়স। তারপরে দেখো ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে খোদ, খোদ, খোদিয়স, খোদিয়স, ঠিক আছে। তারপরে দেখো ক্ষুদ্র হচ্ছে গুরু, গুরু থেকে গড়, থেকে গড়িয়স, কটা হলো? 6টা। তো এইভাবে কিন্তু পরিবর্তিত রূপ কটাকে আমার জানতে হবে। আমি কিন্তু তোমাদের এই পরিবর্তিত রূপগুলো আমি তোমাদের কিন্তু বোর্ডে না লিখে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি টাইপ করা লেখাটা। তো এই ক্ষেত্রে তোমরা পরিবর্তিত রূপ কটা মুখস্থ করতে পারবে, সুবিধা হবে তোমাদের। বেশ, এরপরে যে জিনিসটা দেখবো ইষ্ঠনটা একবার দেখে নিই। ইষ্ঠনটা কিন্তু অন্তিকযুক্ত এই ইয়সুনের মতোই, ইয়সুনের মতোই কিন্তু ইষ্ঠনের জায়গায় ইয়সের জায়গায় ইষ্ঠন হবে। দেখো অন্তিক যুক্ত, আমি যদি এইটা দিতাম অন্তিক যুক্ত ইষ্ঠন, তাহলে হয়তো নির্দিষ্ট। কি করে হইলো? দেখো অন্তিকের জায়গায় তো নেদ, ইষ্ঠনের জায়গায় ইষ্ঠ, ইষ্ট, ইষ্টনের জায়গায় বলেছি ইষ্ট থাকে, তাহলে নেদ যুক্ত ইষ্টন সমান নির্দিষ্ট। কেমন? ঠিক তেমনি আমরা লিখে ফেলবো নেদ অন্তিক যুক্ত ইয়সন সমান নির্দিষ্ট
তারপরে অল্পযুক্ত ইয়সন সমান অল্পিষ্ঠ বা কনিষ্ঠ। তারপর উরুযুক্ত বরিয়স, কনিয়স বরিয়স হবে এটা। বেশ, বরিয়স, বরিয়সের ব রয়হস্যি মূর্ধন্য ষট হয়। বরিষ্ঠ কৃশযুক্ত ক্রশিষ্ঠ করে ফেলা তালুসয়হস্যি, তালুসয়হস্যি মূর্ধন্য ষট হয়। ক্রশিষ্ঠ খোদ, ক্ষুদ্রযুক্ত ইষ্ঠন, তাহলে কি হবে? খোদ, খোদযুক্ত ইষ্ঠ, খদিষ্ঠ, খোদ, খোদ যুক্ত ইষ্ঠ সমান খদিষ্ঠ। বুঝা গেল ব্যাপারটা? গড় যুক্ত ইষ্ঠন, গরিষ্ঠ, গরিষ্ঠ। এইরকম ভাবে কিন্তু আমার ইয়সন আর ইষ্ঠন প্রত্যয়গুলো হবে। কিন্তু তোমাদের মনে হচ্ছে খুব তো সহজ, আমরা বুঝে গেছি স্যার। হ্যাঁ, এটা সব থেকে বেশি সহজ। কিন্তু সহজ হচ্ছে ওই যে পরিবর্তিত রূপ আর মূল শব্দ, এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই বই যতগুলো আছে আমার মোটামুটি 6 6 12 3 6 18 4 6 24, হ্যাঁ গোটা 50টা আছে। তো এই কটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এরপর আমি তোমাদের যেটা লেখা আছে এখন, আর দুটো জিনিস দেখলেই, তরপ আর তমপ। তরপ প্রত্যয় আর তমপ প্রত্যয়। তরপ প্রত্যয় তমপ প্রত্যয় করতে গেলে আমার এই তিনটে জিনিসই দরকার নাই, আমি সেই জন্য এই তিনটে জিনিস মুছে দেবো। ঠিক আছে, এই তিনটে জিনিস না মুছে দিলে হবে না। তরপ প্রত্যয় আর তমপ প্রত্যয়। তরপ প্রত্যয়ের ক্ষেত্রে তমপ প্রত্যয়ের ক্ষেত্রে পরিবর্তিত রূপ দরকার নাই। তরপ প্রত্যয়ে তর থাকে, তম প্রত্যয়ে তম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তরপ আর এটা হচ্ছে তমপ। এটা এক্ষুনি হয়ে যাবে, দেখো তোমরা এক্ষুনি শিখে যাবে। বেশ, অন্তিকযুক্ত তরপ, অ দন্তে নয় তহসি ক, অন্তিকযুক্ত তরপ, তরপ প্রত্যয় তর, তাহলে অ দন্তে নয় তহসি ক তর, অন্তিক তর। অন্তিকযুক্ত তরপ সমান হচ্ছে অন্তিক তর। ঠিক তেমনি আছে অল্পযুক্ত তরপ, অল্পতর। তারপরে আছে উরুযুক্ত তর। বেশ, তারপরে দেখো তাহলে অন্তিকতর, অল্পতর, উরুতর, কৃশতর, ক্ষুদ্রতর, গুরুতর। বেশ, তাহলে দেখো তরপ প্রত্যয় এমনি করে দিচ্ছ আর হয়ে গেছে। তরপ প্রত্যয়, তরপ প্রত্যয় কোনো অসুবিধা নাই। তম প্রত্যয়, ওটাও কোনো অসুবিধা নাই। দেখো অন্তিক যুক্ত তম সমান অন্তিক তম, অল্পযুক্ত তর সমান অল্পতম, অল্পতম উরুতম, তারপর কৃষ্ণতম, তারপর ক্ষুদ্রতম, সে ক্ষুদ্রতম আর বৃহত্তম শব্দ, গুরুতম, গুরুতর, গুরুতম। এইভাবে কিন্তু তরপ আর তম প্রত্যয়টা হয়ে যাচ্ছে। তাহলে তরপ আর তম প্রত্যয়ে কোনো অসুবিধা নাই। তাহলে দেখো আমার আজকে, আমি আগের দিন অন প্রত্যয় হয়েছে, তরপ হয়ে গেল, মতুপ হয়ে গেল, ইয়সন হয়ে গেল, ইষ্টন হয়ে গেল, তরপ হয়ে গেল, তম প্রত্যয় হয়ে গেল। এর মধ্যে আমি আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা নাই। তো এই ক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটি কেমন লেগেছে। লাইক প্রত্যেকে করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমাদের অসুবিধা সুবিধা এগুলো বলবে, কমেন্টে জানাবে। ঠিক আছে, পরবর্তীকালে ওই তিনটে প্রত্যয় নিয়ে আবার দেখা হবে। ঠিক আছে, ভালো থাকো।